তো আগের দিন আমরা যেটা দেখতেছিলাম ফাংশন পর্যন্ত দেখা পড়ছিল। তো ফাংশন আমরা বেসিক ফাংশন কিভাবে একটা তৈরি করা যায়, সাথে কিভাবে ফাংশন নেস্টেড ফাংশন কাজ করে, ফাংশনের প্যারামিটার গুলা কিভাবে কাজ করে, এগুলা আমরা দেখছিলাম। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখব, যেটা ফাংশনের ভিতর ভ্যারিয়েবল গুলা কিভাবে কাজ করে, আর আমাদের একটা মানে যে কোনো একটা কমপ্লেক্স ফাংশন তৈরি করে সেখানে প্যারামিটার ওয়াইজ ফাংশনটা কিভাবে কাজ করে এটা দেখার চেষ্টা করব। তো আমাদের ভ্যারিয়েবল স্কোপ ওয়াইজ তিন ধরনের হয়ে থাকে, একটা হলো লোকাল, গ্লোবাল এবং স্ট্যাটিক। ঠিক আছে, তো তিনোটার দেখতে গেলে সবার আগে আমাদের এই স্কোপ গুলা ফাংশনের ভেতরে রেখে কিভাবে কাজ করতে হয় সেটা আগে একটু দেখি। ওকে, তো আমরা যে কোনো জায়গায় একটা ফাংশন তৈরি করে আমরা সেটাকে কল করতে পারি এবং আমাদের ভ্যারিয়েবল গুলাকেও ডিক্লেয়ার করতে পারি। এখন ভ্যারিয়েবলের ভ্যালু ফাংশনের ভেতরেও হইতে পারে, ফাংশনের বাইরেও হইতে পারে। ঠিক আছে, তো সেটা ফাংশনের ভেতরে হইলে কিভাবে আমরা সেটাতে এক্সেস করব, আর সেটা ফাংশনের বাইরে হইলে কিভাবে এক্সেস করব সেটা একটু দেখি। তো ধরলাম যে ফাংশন আমার একটা তৈরি করলাম ক্লাস নামে, যে ফাংশনের ভেতরে আমরা একটা ভ্যারিয়েবলকে আমি ইকো করতে চাচ্ছি। ঠিক আছে, ধরলাম যে ভ্যারিয়েবল নাম্বার ইকুয়াল টু 100। ঠিক আছে, তো এখানে আমার যে ভ্যারিয়েবল নাম্বারটা আছে, তো আমি এখানে চাইলে এই ফাংশনের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবলটা আছে ভ্যারিয়েবলটার ভ্যালু আমি ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করে দিতে পারি, অ্যাসাইন করে দিতে পারি চাইলে। তো এখন যে কাজটা করতেছে এই কাজটাকে আমরা বলতেছি লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল মানে যে ভ্যারিয়েবলটা ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করা হয় ভ্যারিয়েবলের ভ্যালুটা। ঠিক আছে, তো এখন যদি এটাকে রান দেওয়া হয়, তো এখানে চলে আসছে। তো এটাই যদি আবার আমরা এই ভ্যালুটাকে যদি কোনো কারণে এখানে ডিক্লেয়ার না করে, ঠিক আছে, এই ভ্যালুটাকে যদি আমি ফাংশনের বাইরে ডিক্লেয়ার করি, তো সেক্ষেত্রে কি হবে দেখেন। তো এখানে আসতেছে হলো আনডিফাইন্ড ভ্যারিয়েবল নাম্বার। তো এই ভ্যালুটাকে সে চিনতেছে না, কারণ হলো এটা আমাদের ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়েছে। তো এই ভ্যালুটা আমরা অনেকভাবেই কাজ করতে পারি। একটা হলো প্যারামিটার দিয়ে আমরা ফাংশনের ভ্যালুতে আমরা ডাটা পাস করতে পারি। আরেকটা হলো যে আমাদের যদি কোনো কারণে এই ফাংশনটাকে আমরা গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করি, যেটাকে আমরা বলছি গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে, তো গ্লোবালের জন্য আমাদের গ্লোবাল একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা ইউজ করে আমরা সেই ফাংশনটাকে আমরা গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করতে পারি। পরবর্তীতে আমরা যদি এখন রান দেই, তাহলে এখন এটা কাজ করতেছে। তো এটা এখন গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্কোপের ভিতর যেটা ডিক্লেয়ার করা হচ্ছে সেটা হলো লোকাল, আর স্কোপের বাইরে যেটা আসতেছে সেটা হলো আমরা গ্লোবাল কিওয়ার্ড ইউজ করে দেন গ্লোবাল হিসেবে কাজ করতেছে। আরেকটা হলো আমাদের ভ্যারিয়েবল আছে যেটা হলো স্ট্যাটিক ভ্যারিয়েবল। তো স্ট্যাটিক ভ্যারিয়েবল দেখার আগে আমরা একটা উদাহরণ দেখি। সেই উদাহরণটা এমন হইতে পারে যে আমরা বিভিন্ন ধরনের পজ সিস্টেম দেখি, বা বিভিন্ন জায়গায় আমাদের যে আপনারা যখন কোনো কিছু কিনেন তখন দেখা যায় সেখানে আমাদের প্রাইস প্লাস ডিসকাউন্টের কিন্তু একটা ক্যালকুলেশন থাকে। ঠিক আছে, বা সেক্ষেত্রে একটা একটা ক্যালকুলেশন আসে। তো সেটা আমরা কিভাবে একটা ফাংশনের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। তো ধরলাম যে এটাকে কমেন্ট আউট করে রাখি আমি। তো আমরা এখানে ধরলাম যে একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন ক্যালকুলেশন। তো এই ফাংশন ক্যালকুলেশনের ভেতরে আমার এই টোটাল ক্যালকুলেশনটা হবে। তো এখানে আমাদের কয়েকটা প্যারামিটার সেট হবে। একটা হলো ধরলাম যে প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেটা, প্রোডাক্টে আর কি কি থাকতে পারে, প্রোডাক্টে ভ্যাট থাকতে পারে, আর একটা হলো প্রোডাক্টে ডিসকাউন্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস আমার থাকবে।
তো এখানে প্রোডাক্টের প্রাইজের সাথে আমার প্রোডাক্টের ভ্যাট বা ট্যাক্স যেটা আছে সেটা যোগ হবে, এবং পরবর্তীতে আমাদের যে প্রোডাক্টের ডিসকাউন্ট আছে সেটা মাইনাস হবে। মাইনাস হয়ে আমার প্রোডাক্টের যে ভ্যালুটা আছে এখান থেকে বের হয়ে চলে আসবে। এটা হলো টোটাল ফাংশনালিটির কাজটা। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। ধরলাম যে আমাদের যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা তো শতকরা প্রাইস তৈরি করতে হবে। তো এটার সাথে সবার আগে আমাদের যে শতকরা ভ্যাটটা আছে, ভ্যাটটা গুণ করে 100 দিয়ে ডিভাইড করলে আমাদের ভ্যাট প্রাইসটা বের হয়ে আসবে। আর এর সাথে আমি প্রাইসটা যোগ করে দিব। ঠিক আছে? তাহলে আমাদের টোটাল যে প্রাইস আছে তার সাথে ভ্যাট যে পরিমাণ শতাংশ প্রাইজের সাথে অ্যাড হচ্ছে সেটা প্রাইজের সাথে আমরা যোগ করে দিলাম। ধরলাম যে 10% যদি ভ্যাট হয় সেই হিসেবে যে পরিমাণ আসে সেটা আমাদের টোটাল প্রাইজের সাথে অ্যাড হয়ে ধরলাম যে এটা ভ্যাট প্রাইস হিসেবে আমাদের আসলো। ঠিক আছে? আর পরবর্তীতে এই ভ্যাট প্রাইসের থেকে আমি ধরলাম যে ডিসকাউন্টটা আমরা বাদ দিব। ঠিক আছে? তো এই সেম ক্যালকুলেশন এখানে আমাদের যে ভ্যাট প্রাইসটা আছে সেই প্রাইসের থেকে আমাদের যে ডিসকাউন্টটা আছে সেই ডিসকাউন্টটা শতকরা ডিসকাউন্টটা বের করে ওইখান থেকে আমরা ভ্যাট প্রাইজের থেকে ডিসকাউন্টটা বের করে আমরা ভ্যাট প্রাইজের থেকে মাইনাস করে দিলে আমাদের তাহলে ডিসকাউন্টেড প্রাইসটা চলে আসতেছে। ঠিক আছে? তাহলে এখানে দুইটা ক্যালকুলেশন হচ্ছে, প্রোডাক্টের সাথে ভ্যাটটা যোগ হচ্ছে, আবার যে প্রাইসটা আছে সেটা থেকে ডিসকাউন্টটা ক্যালকুলেট হচ্ছে। ওকে, তো এখানে আমাদের যেটা হলো যে এখন এখান থেকে আমরা প্রাইসটাকে এখান থেকে আমরা রিটার্ন করে দেবো, যে আসলে টোটাল যে আমরা প্রাইসটা আসলে ক্লায়েন্টকে দেখাবো সেই প্রাইসটা এখান থেকে আমরা রিটার্ন করে দিতে পারি। তো এখানে আমরা একটা সিম্পল রিটার্ন দিই, পরবর্তীতে আমরা অ্যারে রিটার্ন করবো এখান থেকে। তো এখানে আমি ডিসকাউন্টেড প্রাইসটা রিটার্ন করে দিলাম, আর আমার ক্যালকুলেশন যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করে আমি ভ্যালুগুলো পাস করে দিই। ধরলাম যে প্রোডাক্টের প্রাইস 100 টাকা, সেখানে ভ্যাট হলো 5% আর ডিসকাউন্ট হলো 10%। ঠিক আছে? দিয়ে আমরা একটা ইকো করে দেখি কত আসে। তো 94.5 আসছে আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা সেটা। ঠিক আছে? তো এখানে আমাদের একটু ফরম্যাটিং করতে হবে সবার আগে, যে এখানে আমি যখন আম, কোনো একটা ফরম্যাটে এই ডাটাকে দেখাবো তখন অ্যাকচুয়ালি আমার এখানে টোটাল ডিসকাউন্ট কত আসছে সেটা দেখাইতে হবে, বা টোটাল ভ্যাট প্রাইসটা ডিসকাউন্ট কত আসছে বা ভ্যাট আসছে কত সেটা আমার দেখানো লাগতে পারে। এখানে আমি শুধুমাত্র আমার যে ডিসকাউন্ট প্রাইসটা ক্যালকুলেট করে আসছে সেই প্রাইসটাকে আমি ইকো করে দিছি। ঠিক আছে? তো এখানে আমার সবার আগে যেটা হচ্ছে, এখানে আমি শুধু ডিসকাউন্ট প্রাইসটা রিটার্ন করছি। আমি চাইলে এখানে ডিসকাউন্ট প্রাইস রিটার্ন না করে আমি এখান থেকে, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল রিটার্ন হয়েছে, আমি চাইলে কোনো ফাংশন থেকে অ্যারেও রিটার্ন করতে পারি। ঠিক আছে? তো অ্যারে রিটার্ন করার আগে আমি এখানে আরেকটু ফরম্যাটটা রেডি করে দিই। সাপোজ ধরলাম যে প্রোডাক্ট, ইওর প্রোডাক্ট ক্যালকুলেশন বা এরকম কিছু, প্রোডাক্ট প্রাইস। তো ইওর প্রোডাক্ট প্রাইসেস দিয়ে আমরা এখানে সেই ভ্যালুটা দেখি। তো ইওর প্রোডাক্ট প্রাইসেস এত। ঠিক আছে? ওকে, তো এখন এমন হইতে পারে যে আমাদের এখানে টোটাল যে ভ্যাটটা ছিল সেটাও দেখানো লাগতে পারে, যে আমার প্রোডাক্টের ভ্যাটটা কত ছিল। তো এই ভ্যাটটাকে আমি আলাদা একটা ভ্যারিয়েবলের ভিতর নিয়ে গেলাম। তো এটা হলো ভ্যাট পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ ভ্যাটটা আমার এখানে জেনারেট হয়েছে। তো সেটা আমি এখানে যোগ করে দিলাম। আর আমি এখানে যেটা দেখানোর জন্য এই কাজটা করা হয়েছে, যেটা হলো আমরা ভ্যারিয়েবল রিটার্ন করছি, সেখানে ভ্যারিয়েবল রিটার্ন না করে আমি একটা অ্যারে রিটার্ন করে দিলাম। তার ফলে যেটা হচ্ছে যে আমার মাল্টিপল ডাটা এখান থেকে পাস হচ্ছে। ওকে, তো আমি এখন ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছি যে ইওর প্রোডাক্ট প্রাইস ইজ এত, এবং এখানে আরো একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে তার কি পরিমাণ ভ্যাট আসছে এখানে। সো
ভ্যাট ভ্যাটের যে পরিমাণটা সেটা এখানে আমি বলে দিচ্ছি যে টোটাল এই পরিমাণ ভ্যাট আসছে। ঠিক আছে? তো এখানে যেটা হয়েছে, এখন দেখেন আমি রিটার্ন করছি হলো ক্যালকুলেশন, এই ফাংশনটাকে রিটার্ন করছি, কিন্তু এই ফাংশনটাতে যেটা হয়েছে আমি কিন্তু একটা অ্যারে রিটার্ন পাইছি। তো এখানে এই ফাংশনটাকে যদি আপনি প্রিন্টার করেন তাহলে দেখবেন যে আপনার যে অ্যারে একটা অ্যারে রিটার্ন আসবে, সেই অ্যারেটাই হলো এইটা, যেটা আমি রিটার্ন করব সেটাই ফাংশনকে কল করলে চলে আসবে। তো এখানে আমি ফাংশনের আমার এখানে যেহেতু অ্যারে অ্যারে কিন্তু আপনি ইকো করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার অ্যারের যে ইন্ডেক্সে ঢুকে আপনি যে ডাটাটাকে প্রিন্ট করতে যাচ্ছেন সেই ইন্ডেক্সটা এখানে বলে দিতে হবে যে কত নম্বর ইন্ডেক্স। সাপোজ আমি এখানে দুইটা ইন্ডেক্স আছে, একটা হলো 0 যেটা হলো ডিসকাউন্টেড প্রাইস যেটা আমাদের টোটাল প্রাইস, আর একটা হলো যে আমাদের ভ্যাট পার্সেন্টেজ, যেটা হলো আমাদের টোটাল যে ভ্যাটটা জেনারেট হয়েছে সেই ভ্যাটটা কত পার্সেন্টেজ সেটা আমরা এখানে শো করতেছি। ঠিক আছে? দুইটা ভ্যালু, তো আমি এখানে ধরলাম যে জিরো, জিরোটা হলো আমার প্রাইস, আর যেহেতু এটি ইন্ডেক্সিং করতেছি সো এখানে আমার ওয়ান মানে হলো ভ্যাট পার্সেন্টেজের যে প্রাইসটা সেটা। আচ্ছা, এখানে বানান ভুল করা হয়েছে, ভ্যাল পার্সেন্টেজ ভ্যাট হবে। তো এখানে দেখেন টোটাল কি আসছে, ইওর প্রোডাক্ট প্রাইস ইজ 94.5 অ্যান্ড ভ্যাট আসছে কত, 5। ঠিক আছে? তো এখানে আমাদের উদ্দেশ্য যে আমরা একটা ফাংশন কিভাবে তৈরি করে সেখানে আম, একটা ফাংশনালিটি তৈরি করে সেখান থেকে আবার ডাটা কিভাবে রিটার্ন পাইতে পারি এবং চাইলে একাধিক ডাটা কিভাবে রিটার্ন করা যায় সেটা দেখলাম আর কি। হুম, আচ্ছা, ওকে। তো এখানে আমাদের এমন হতে পারে যে এখানে সিরিয়াল নাম্বার আসতে পারে। ঠিক আছে? তো সিরিয়াল নাম্বারটা কি, ধরেন যে এখানে আমি ধরলাম যে সিরিয়াল, একটা সিরিয়াল ভ্যারিয়েবল নিলাম এস এল। তো সিরিয়ালের ভিতর কি থাকবে, সিরিয়ালের ভিতর থাকবে হলো যে আপনার এই ফাংশনটাকে কতবার কল করা হচ্ছে এটা থাকতে পারে। মনে করেন যে এখানে সিরিয়াল ওয়ান হলো ইওর প্রোডাক্ট এত, আবার সিরিয়াল টু তে যদি আমি আরেকটা কল করি, এখানে যদি আমার আমি দুইবার কল করা হয় তাহলে কিন্তু এখানে একটা প্রথমটা হবে সিরিয়াল ওয়ান, পরেরটা হবে সিরিয়াল টু। ঠিক আছে? এখানে আমি পরেরটা আমি ভ্যালু চেঞ্জ করে দিলাম, পরের প্রোডাক্টের পরিমাণ হলো 500 টাকা এবং সেটার ভ্যাট ধরলাম যে 10%, আর ডিসকাউন্ট এটা ধরলাম আমি 5% ধরে দিলাম। ঠিক আছে? ধরে আমার ক্যালকুলেশন করলাম। তো এখানে আমরা টার্গেট রাখতেছি যে সিরিয়াল নাম্বারটা আছে এইটাকে আমরা এটার সাথে সাথে ডাইনামিক করতে হবে। মানে আমি ফাংশনকে যে কবার কল করব সেই কবার আমার ফাংশনটা সিরিয়াল নাম্বার জেনারেট হবে এবং এক এক করে বেড়ে যাবে। ঠিক আছে? তো এখানে সিরিয়াল নাম্বার ইকুয়াল টু আমি ধরলাম যে ইনিশিয়াল পয়েন্টে আমার সিরিয়াল ধরলাম যে ওয়ান, আমি ধরে নিলাম। ঠিক আছে? এবং আমার এই ফাংশন রিটার্ন হওয়ার আগে আমার এই সিরিয়াল নাম্বারটা হয়তো বা ইনক্রিমেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আমি ধরলাম যে প্লাস প্লাস। ঠিক আছে? এই আর কি। তো এখানে আমরা একটু ইকো করে দেখি কি আসে। আচ্ছা, এখানে একটা ব্রেক দিই, ব্রেক দিলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে সমস্যা কি হয়েছে দেখেন, সেটা হলো যে সমস্যা হয়েছে যে আমাদের এখানে কিন্তু বাড়ে নাই। ঠিক আছে? এখানে ওয়ান আছে, নিচেরটাতেও কিন্তু ওয়ানই আছে। ঠিক আছে? তো এখানে আমাদের যেটা করতে হবে, এই যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু যেটা হচ্ছে যে আমাদের সিরিয়াল যে ওয়ান আছে এই ওয়ানটা প্রথমবার কিন্তু ওয়ানই আছে,
আমার যখন ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট হয়ে পরের বার যখন আবার আসতেছে, তখন যেটা হচ্ছে যে স্টোর ভ্যালু আগের বার যে ওয়ান বাড়ার পরে যে টু হয়েছে সেটা আর স্টোর থাকতেছে না। সেটা যেটা হচ্ছে যে আহ, আবার ওয়ান অ্যাসাইন হয়ে যাচ্ছে, মানে ও বারবার ওয়ানই অ্যাসাইন করতেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হলো স্ট্যাটিক ভ্যারিয়েবল। তো তিন ধরনের ভ্যারিয়েবল বলছিলাম, একটা হলো গ্লোবাল, লোকাল যেটা অলরেডি দেখে ফেলছি, এখন স্ট্যাটিক। তো স্ট্যাটিক ভ্যারিয়েবলে যেটা হয় যে ডাটা স্টোর হয়, ডাটা স্টোর হওয়ার ফলে যেটা হবে যে আপনার এখানে যে ওয়ান আছে, এই ওয়ানটা পরবর্তীবার যখন আসবে এই ইনক্রিমেন্ট হওয়ার পরে টু হয়ে যাবে, এবং টুটা কিন্তু আর আপনার এই ভ্যালুটা নতুন করে আর অ্যাসাইন হবে না, সেটা ওই ওয়ানের জায়গা ওয়ানটা নতুন অ্যাসাইন হবে না, টুটা যে থাকবে সেটার সাথে আবার এক যোগ হবে, লুপ যখন ঘুরবে তিন হবে, আবার চার হবে, মানে এই ভ্যালুটা দ্বিতীয়বার আর অ্যাসাইন হবে না। স্ট্যাটিকের লাস্ট যে ইনক্রিমেন্টাল ভ্যালু সেটা স্টোর হয়ে থাকে। আচ্ছা, উপরের যে সিরিয়াল ভ্যালুর ডাটাটা পাচ্ছে না, যেহেতু এটা আমার ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করা হয়েছে এই জন্য। আচ্ছা, এখানে দুই দুই করে বাড়তেছে। এটার কারণটা একটু দেখতে হবে কি হয়েছে। আচ্ছা, এটা আমি একটু দেখে আমি আপডেট করতেছি এখানে দুই কেন বাড়লো। ঠিক আছে, যাই হোক, এটা হলো আমাদের স্ট্যাটিক ভ্যারিয়েবলের যেটা কাজ হলো সেটা হলো ডাটা স্টোর করে রাখা। পরবর্তীতে বাড়লে তখন আপনার ওই একের জায়গায় এখানে দুই হবে, এটা দুই কেন তিন আসতেছে আমি দেখে বলতেছি। ঠিক আছে, একের জায়গায় এখানে দুই হবে, দুই মানে ইনক্রিমেন্টাল ভ্যালুটা থেকে যাবে। কিন্তু এটা যদি না দিতাম সেক্ষেত্রে আমাদের ওই পূর্ববর্তী ডাটার ভ্যালুটা স্টোর করে রাখতো না। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের ফাংশনের রিটার্ন পয়েন্টটা, যে কিভাবে রিটার্ন করে আপনি কাজ করবেন। এরপরে পরবর্তীতে আসতে আসতে যে আমাদের এই ফাংশন থেকে যে অ্যারে রিটার্ন করছি, এখানে এমন হইতে পারে যে আমার ইনপুটের থেকে আপনার ডাটাগুলো আসতে পারে। ঠিক আছে? এই যে ক্যালকুলেশনটা আছে যেটা হলো আমাদের ইনপুট থেকে আসবে, যেটা হলো আমরা প্রজেক্টে দেখবো, লারাভেলের যে প্রজেক্ট হবে সেখানেও আমাদের মোটামুটি সেম একই কনসেপ্ট। জাস্ট বুঝতে পারলে আমাদের জন্য সুবিধা যে কিভাবে কাজ করে। তো আমাদের মেইনলি কাজ করতে হবে হলো যে ইনপুট ফর্ম নিয়ে। তো ইনপুট ফর্মে এমন হবে
এই যে এক একবার করে আপনারা ইনপুট থেকে সাবমিট করবে এবং তখন ফাংশনটা কল করে সেই ফাংশনালিটি থেকে ডাটাগুলো নিয়ে পরবর্তীতে কাজ করবে। ঠিক আছে? তো এখানে আমি একটা ইনপুট ফর্ম তৈরি করি। তো এখানে চাইলে আমরা এইচটিএমএল আর পিএইচপি আলাদা দুইটা পেজেও রাখতে পারি এবং সেখানে ফাংশন কল করে সেখানে আপাতত এই পেজটাকে কল করে আমরা সেটাই করি, সেটা করে হলে ভালো হবে। তো এখানে আমাদের যে ফাংশনালিটিটা আছে এটা এই পেজেই থাকবা। এই পেজ থেকে আমি নিয়ে একটা নতুন পেজ করতেছি, functions.php। তো এখন যেটা দেখবো ইনক্লুডটা কি, যে আপনি যখন একটা পেজ থেকে আরেকটা পেজে মানে লিঙ্ক করেন তখন ইনক্লুড ট্যাগ দিয়ে সেটা করতে হয়। ঠিক আছে? তো ইনক্লুড ট্যাগ দিয়ে করতে পারেন, আবার আমরা চাইলে এটাকে দুই ভাবে করতে পারি। আরেকটা করতে পারি ফর্মে, আমরা যদি সেম পেজটাই অ্যাকশনে রাখি তাহলে সাবমিট দিলে আমার এই পেজটাই লোড হবে। ঠিক আছে? দুই ভাবেই করা যায় আর কি। তো আমি এখানে আমার এইচটিএমএল এর পার্টটা করব, আর পরবর্তীতে এই ফাংশন ডট পিএইচপি তে আমাদের ডাটাগুলো পুশ করে এখান থেকে আমরা সেই ক্যালকুলেশনটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমি ছোট করে এইচটিএমএলটা করে ফেলি। তো আমাদের একটা ফর্ম থাকবে, সেই ফর্মের ভেতরে মনে করেন যে ৩টা থেকে ৪টা আমরা ডাটা নিব, সেই ডাটাগুলোকে আমরা এখান থেকে পাস করব। তো প্রথমত এমন হইতে পারে যে আমাদের সেই প্রথমত প্রোডাক্টের যে প্রাইসটা সেটা আসবে। তো ইনপুট টাইপ টেক্সট এটা মোটামুটি আপনারা জানেন কি। তো এখানে ধরলাম যে প্রোডাক্ট প্রাইস আমরা এখান থেকে পাস করব। তো ভ্যালুটা এখানে দিয়ে দিব। তো আমাদের ৩টা ভ্যালু, একটা হলো প্রোডাক্টের প্রাইস, আর একটা হলো প্রোডাক্টের ভ্যাট, আর একটা ধরলাম প্রোডাক্টের ডিসকাউন্ট। এবং পরবর্তীতে আমাদের এটা একটা সাবমিট বাটন হবে, যে সাবমিট বাটনের মাধ্যমে আমরা এখানে আম, জিনিসটা সাবমিট করব। আচ্ছা, তাহলে এই পেজটা লোড করলে এখন এই ফর্মটা পেয়ে যাব। তাহলে এই ডাটাগুলো যখন আমি দিব তখন সেই ভ্যালুটা ক্যালকুলেট করে আমাকে ওই অ্যাকচুয়াল যে ভ্যালুটা আমরা চাচ্ছি সেটাকে আমাদের এখানে শো করবে। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমত ফর্ম কি এটা তো আপনারা জানেন, এইচটিএমএল এর ট্যাগ যেখানে আমরা ইনপুট ফিল্ডগুলো সেট করি। তো এখানে আমাদের দুইটা বিষয় আমাদের এখান থেকে সেট করতে হবে, অ্যাট্রিবিউট যেটা হলো অ্যাকশন, যে কোথায় যাবে সাবমিট করার পরে, আরেকটা হলো মেথড, এই যে কোন মেথডে ডাটাটা পাসড হবে। যেটা হলো দুই ধরনের ডাটা মেথড আমরা সাধারণত ইউজ করি, একটা হলো গেট মেথড, একটা পোস্ট মেথড। তো আমরা এখানে অ্যাকশন হিসেবে দিব হলো যে পেজে আমাদের ফাংশনালিটিটা পাস হবে, সাপোজ এই যে ফাংশন ডট পিএইচপি। এখানে হলো আমাদের এই ফর্মটা সাবমিট করার পরে এখানে ডাটাটা পাস হবে। তো আমি যেহেতু পোস্ট মেথডে ডাটাটা পাস করতেছি, তো সেক্ষেত্রে আমাদের এই সবগুলা ভ্যারিয়েবল আমরা নেম গুলা পাবো, যেটা হলো $_ পোস্ট মেথডে। ঠিক আছে? যেহেতু পোস্ট মেথডে আমরা এখানে পাস করছি। তো আমি এখানে এগুলা একটু কমেন্ট আউট করে দিই। এখানে আমার ফাংশনটা তখনই কল হবে, ফাংশন আছে বাট ফাংশনটা তখনই কল হবে যখন আমার ওই এখানে এই সাবমিট বাটনের ভ্যালুটা পাবে। তাহলে আমি আগে চেক দিব যে ইফ ইসেট, ইসেট মানে
চেকিং হচ্ছে যে কোনো কিছু আছে কিনা, ভ্যালুটা আদৌ এক্সিস্ট করে কিনা, এবং সেটার ভ্যালুটা হলো পোস্ট সাবমিট, মানে হলো ওই যে সাবমিট যে বাটনটা আছে, ওই বাটনের ভ্যালু আদৌ আমরা এই পেজে পাইছি কিনা বা আমাদের পাস হয়েছে কিনা। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা দিলাম যে ইকো ফর্ম সাবমিটেড, জাস্ট চেক করার জন্য যে এই পর্যন্ত কাজ ঠিক মতো হচ্ছে কিনা। তো এখানে আমরা ফর্মটা সাবমিট করে আগে দেখি যে ওই পর্যন্ত আমাদের এই ভ্যালুটা পাইছে কিনা। ফর্ম সাবমিটেড চলে আসছে। তো এখন যখন ফর্ম সাবমিটেড আসছে, তখন আমাদের করতে হবে যে আদৌ এইখানে ফাংশনালিটিটা কিভাবে কাজ করবে। ঠিক আছে, তো সবার আগে আমাদের যেহেতু ডাটাগুলো এই পর্যন্ত পাস করা হয়ে গেছে, সাবমিট বাটনটা আমরা চেক করছি। এখন যেটা করব যে আমাদের যে সবগুলা ডাটা আছে, ডাটাগুলোকে একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে আসবো। আমাদের এখানে অ্যারাউন্ড 3টা ডাটা আছে। একটা হলো আপনার প্রাইস ক্যালকুলেশন, প্রাইস, আর একটা ভ্যাট, আর একটা ডিসকাউন্ট। আচ্ছা, 3টা ভ্যালু আমাদের আছে। তো এই ভ্যালুগুলাই আমাদের হলো ফাংশনে পাস করতে হবে। তো এখন কিন্তু ডাইনামিক ফাংশন আছে যে আপনি ইনপুটের থেকে ডাটা নিয়ে সেই ফাংশনের সাথে মানে কম মানে আপনি সেই ফাংশনকে কল করে দেন আপনি ওই প্যারামিটারে ডাটাগুলো পাস করবেন। জিনিসটা এরকম হচ্ছে। তাহলে প্রথমত চেক করতেছি যে আদৌ সাবমিট বাটনে ক্লিক করছি কিনা, এবং পরবর্তীতে আমার এই ডাটাগুলা নিয়ে আমরা সেই ফাংশনটাকে কল করব, যে ফাংশনটাকে নিয়ে আমরা কাজ করতেছি, এই ফাংশন। ঠিক আছে, তো এখন হলো আমরা এখান থেকে যে কোনো একটা আমরা কল করে নিই। এটাতে স্ট্যাটিক হার্ড কোডের ছিল, যেটা আমাদের এখানে শো করতেছিল। এখন আমরা ডাইনামিক ভাবে এই ফাংশনটাকে কল করে কাজ করি। তাহলে এখন সেটার ক্ষেত্রে আসবে কি, তাহলে ইওর প্রোডাক্ট প্রাইস ইজ, আমাদের যে প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেটা এখানে চলে যাবে। তাহলে আমাদের প্যারামিটার গুলা ডাইনামিক হয়ে যাচ্ছে। প্রোডাক্টের প্রাইস, তারপরে প্রোডাক্টের ভ্যাট, আর একটা হলো প্রোডাক্টের ডিসকাউন্ট। ঠিক আছে, এবং পরবর্তীতে এই সেম ক্যালকুলেশনটা ভ্যাটের জন্য আসবে। তাহলে এখন আমরা সাবমিট করে দেখি যে ঠিক মতো কাজ করে কিনা। তাহলে আমরা প্রোডাক্টের প্রাইস ধরলাম ১,০০০ টাকা, ভ্যাট ধরলাম ৮, আর ডিসকাউন্ট ধরলাম 12%, দিয়ে যদি সাবমিট দেই। আচ্ছা, তো এখানে ১,০০০ টাকা ধরা হয়েছিল, সেখানে এটা হলো আমাদের প্রোডাক্টের প্রাইস বের হয়েছে, আর ৮০ টাকার মতো আমাদের ভ্যাট বের হয়েছে। ঠিক আছে, যে ভ্যালুটা আমরা দিছিলাম ওটার উপর ডিপেন্ড করে এই ক্যালকুলেশনটা হয়েছে। আচ্ছা, আর ডিসকাউন্ট 12%। তো আপনি ডিসকাউন্টের ভ্যালুটা কত এটাও যদি বাইর করতে চান, এই যে অ্যাকচুয়ালি ডিসকাউন্টের ভ্যালুটা কত, সেক্ষেত্রে আপনি এটাকেও একটা ভ্যারিয়েবলের ভিতর নিয়ে নিতে পারেন। নিয়ে এটার যে ভ্যালুটা আছে এটাও এখান থেকে অ্যারে আকারে পাস করে দিলেন যে ভ্যাট পার্সেন্টেজ যেরকম সেরকম ডিসকাউন্ট পার্সেন্টেজটা কত। ডিসকাউন্টের যে পার্সেন্টেজটা আছে এটা আপনি আবার এখানে এর পরবর্তীতে আরেকটা প্যারামিটারে এখান থেকে রিটার্ন করে দিলেন। ঠিক আছে, মানে ডাটা এখানে পাস করা এবং রিটার্ন করা, এটাই হলো মেইনলি আমাদের কাজ। তো এখানে যখন আমরা রিটার্ন করতেছি সেম টু সেম এখানে আবার চাইলে আপনি সেই প্যারামিটারের ভিতরে আপনি ডিসকাউন্টের যে ভ্যালুটা আছে সেটা পেয়ে যাবেন। সিনট্যাক্স এরর হয়েছে মেবি এখানে কোনো। আচ্ছা হ্যাঁ, ডিসকাউন্ট পার্সেন্টেজটা মাইনাস হবে। আমি তো কাট করার পরে আর কিছু দেওয়া হয় না এখানে। ঠিক আছে? তাহলে এখানে ডিসকাউন্ট আসছে হলো ১২৯ টাকা, আর প্রোডাক্টের প্রাইস হলো
950 টাকা, আর ভ্যাট বোধহয় 80 টাকা ধরা হয়েছিল। তো সেই হিসেবে যা আসে আর কি। তো অ্যারাউন্ড 80 টাকা হলে এইদিকে 50, ওইদিকে 30, তো অ্যারাউন্ড 130 টাকার মতোই ডিফারেন্স চলে আসে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করেন। ক্যালকুলেশন যেটা দেখলাম আর কি। স্যার ইনক্লুডের যে ব্যাপারটা বললেন ওটা কোথায় দিতে হবে নাকি? বুঝি না, ইনপুট ইনপুট মানে এটা এইচটিএমএল? স্যার বলছিলেন কোন একটা ফাইলে উপরে ইনক্লুড ইউজ করার কথা বলছেন, মানে হয় এইচটিএমএল না হয় পিএইচপি তে, যে ইনক্লুড দিলে ওই ফাইলটা কাজ করবে বা কোনো কানেকশন হবে, সামথিং এরকম কিছু একটা বলছেন। আচ্ছা, ইনক্লুড দিলে তখন এই ফাংশন ডট পিএইচপি এর দরকার ছিল না, তাহলে আমরা সেম পেজেই থাকতাম। এখান থেকে এটা যদি বাদ দিয়ে দিই আর ওই ফাংশন ডট পিএইচপিটা উপরে ইনক্লুড করে দিই, তাহলে আমরা এই সেম পেজেই কাজটা করতে পারবো আর কি। তখন আমার ফাংশন ডট পিএইচপি তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইনক্লুড মানে হলো যোগ করা, বা আপনি যেটাকে বলতে পারেন যে লিঙ্ক করা, লিঙ্ক ট্যাগের মতো। তাহলে সেক্ষেত্রে আমার সেম পেজেই ফাংশনটি হবে। ফর্ম অ্যাকশন হইলে আমার এখানেই লোড হবে, এবং ফাংশন ডট পিএইচপিটাকে আমি হেডারে ইনক্লুড করে নিছি। সো চেক করে যদি কোনো ডাটা পাই, সেক্ষেত্রে এই পেজেই সেটা লোড হবে। স্যার এইখানে মানে একই পেজে যদি আমি এইচটিএমএল প্লাস পিএইচপি দুটোই লিখতে চাই, সেই ক্ষেত্রে এটা ইনক্লুডটা ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে আমার একই পেজে কাজ হচ্ছে, দুই পেজে না, একই পেজে। এই দেখেন সাবমিট দিলাম, তো দেখেন এই যে উপরে এটা তো পিএইচপিতে এখন কিন্তু একই পেজে আসতেছে। আর আগের বার কি ছিল, সাবমিট দেওয়ার পর আরেকটা পেজে নিয়ে যাচ্ছিল না? হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাঁ। কিন্তু রেজাল্ট দেখাচ্ছে এটার উপরে, কারণ ওই যে ইনক্লুড করছেন মাথার উপরে। ঠিক আছে, তো ওইখানে কি হচ্ছে, যখন পেজটা প্রথমত লোড হচ্ছে তখন ফাংশন ডট পিএইচপি তে আগে যাচ্ছে, যাওয়ার পর এখান থেকে এই এই চেকিংটা হচ্ছে, এবং এখান থেকে যে ভ্যালুটা আছে ভ্যালুটা ইকো করে এখানে আউটপুটে নিয়ে আসতেছে। এই স্যার অ্যাকশনটা কি এইভাবে থাকবে নাকি অ্যাকশন এখানে কিছু লিখতে হবে? অ্যাকশন হলো যে যদি আপনি আরেকটা পেজে গিয়ে কাজ করতে চান, তখন আপনি অ্যাকশনে সেটা লিখবেন। মনে করেন যে ফাংশন ডট পিএইচপি তে গিয়ে আপনি কাজ করবেন, এবং সেখানেই আপনার ডেস্টিনেশন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে ইনক্লুড করার কোনো প্রয়োজন নাই। মানে আপনি যদি ফাংশন ডট পিএইচপি তে যান, তাহলে সেটা তো এই পেজে আর ইনক্লুডের প্রয়োজন নাই। আমার দরকার ফাংশন ডট পিএইচপি, আদারওয়াইজ তো এই ফর্মের ফাংশনালিটি তো কাজ করতেছে না। এখন আমি যদি মাথার উপরে ইনক্লুড করেই দিই, তাহলে আমার অ্যাকশনের তো দরকার নেই, অ্যাকশন ওই পেজে যাওয়ারই দরকার নেই, এই পেজেই থাকবো, কারণ এই পেজ তো উপরে আমি পেয়েই যাচ্ছি। জি স্যার, বুঝতে পারছি। Thank you. আচ্ছা স্যার, আমরা কখন এটা অ্যাকশনে লিখবো আর কখন ইনক্লুড করব এটা? ডিপেন্ডস। এখন কোড আপনার যখন একটু গুছায় লিখতে যাবেন, তখন দেখা যাবে যে ধরুন এই যে ফাংশন ডট পিএইচপি, আমার ওয়েবসাইটে অনেক ফাংশন, র পিএইচপির কথা বলতেছি, যে মনে করেন যে হুম। আপনার এরকম আরো 200-500 ফাংশন আছে। হুম, তো সেক্ষেত্রে আপনার এগুলা যদি একটা পেজে থাকে, তখন আপনার আম, কাজ করতে একটু ইজি হবে, যে ফাংশন গুলো সব এক জায়গায় থাকলো। ঠিক আছে, এখানে গেলে আপনি সব ফাংশন গুলো পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি ডিপেন্ড করে, আপনি যদি এটা আবার যদি এখানে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে পিএইচপি করেন, তখন এইচটিএমএল এর ভেতরে পিএইচপি ঢুকে গেলে তখন আপনার কোডটা গুছাইতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা হয়তোবা এই ফাংশন গুলো আলাদা আলাদা করে রেখে উপরে ইনক্লুড করে দিলেই বেটার। তাহলে দেখেন এটা পুরো ফ্রেশ একটা কোড না, এখানে হুম। কোনো পিএইচপি নাই। পিএইচপি কোথায়, এখানে যতটুকু লাগবে আমি ইনক্লুড করে নিচ্ছি। হুম, আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হ্যাঁ। হচ্ছে যে ফাংশনের মধ্যে আমরা কিছু কিছু জায়গায় দেখছি ফাংশনের ভিতরে ইকো করছি, আর কিছু কিছু জায়গায় যে রিটার্ন করতেছি। আচ্ছা, কখন আমি রিটার্ন করা লাগে আর কখন ইকো করি, এটার তফাৎটা যদি একটু বলেন আমাকে। আচ্ছা, ইকো মানে হলো যে আউটপুটে নিয়ে আসা, মানে হ্যাঁ। হলো আমার কাছে ডাটা আছে, সেটা আমি আউটপুটে নিয়ে আসলাম। ঠিক আছে, আর রিটার্ন মানে হলো সেটাকে রিটার্ন করে দেওয়া, মানে সেটা আউটপুটে আসবে না। মানে আমি এখানে এই ফাংশনটাকে মনে করেন যে এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, তারপরে আমি যদি এখানে ইকো না দিই সাপোজ কোনো কারণে,
তাহলে এই ফাংশনের আউটপুট কিন্তু শো করবে না। রিটার্ন মানে হলো ফাংশন এক্সিকিউট করে সেখান থেকে ফাংশনের ভ্যালুগুলোকে বের করে দেওয়া, সোজা কথা বের করে দেওয়া। মানে এখানে এটা এক্সিকিউশন হবে না, যেটাকে বলে যে আমার আউটপুটের জন্য যে এক্সিকিউশনটা আছে সেটা হবে না, শুধুমাত্র ভ্যালুটাকে বের করে দেওয়া। বের করে দিয়ে কোথায় যাচ্ছে, যেখানে ফাংশনটা কল করা হয়েছে এখানে আসতেছে। এরপর আমি ইকোটাকে কল করলাম, ঠিক আছে। আর আমি যদি কোনো কারণে এখানে ইকো কল করি, এখানে যদি ইকো দেই, তাহলে ফাংশনটা যেখানে কল হয়েছে সেখানেই আউটপুটটা চলে আসতেছে। এটা কিন্তু পরবর্তীতে আমি যখন এখানে কল করব, এখানে তখন আর ইকোর প্রয়োজন নাই। এতে সমস্যা কি দেখেন, প্রথম কথা হলো যে আমি যদি ইকো দিয়ে দিই এখানে এই ফাংশনটাতে, তাহলে আমার এই প্যারামিটারটা এর ভেতরে ঢুকে যাবে। এটা আরেকটা উদাহরণ বা ওইটা দিয়ে বুঝাইলে ভালো হয়। এখানে মনে করেন আমি রিটার্ন দিলাম না, রিটার্ন না দিয়ে আমি এখানে ইকো দিলাম, তো সেক্ষেত্রে আমার যেটা হবে যে এই পুরো স্ট্রিংটা তখন এর ভেতরে ঢুকে যাবে, এটা তখন এর ভেতরে চলে যাবে, ঠিক আছে। তখন এই ক্যালকুলেশনটা আর এখানে থাকবে না। এখানে মনে করেন যে টোটাল যে ভ্যালুটা আছে এখান থেকে আমার এখানে দেখাই দিলাম প্রোডাক্ট প্রাইস এত আর ডিসকাউন্ট সমান এত। এতে যে সমস্যাটা হচ্ছে কোডের রিউজিবিলিটিটা কমে যায়। মনে করেন এই ফাংশনটাকে আমি দেখেন এখানে এভাবে করলাম এই কাজটাকে, আর এখানে কি করব, শুধুমাত্র এই ফাংশনটাকে কল করে দিব, 3টা প্যারামিটার পাস করে এখানে এই ফাংশনটা কল করে দেবো, তাহলে এই একই আউটপুট আমি দেখাচ্ছি সেটা, এবং পার্থক্য কি সেটাও দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের ফাংশন। তখন দেখেন এখানে জাস্ট ফাংশনটাকে কল করতে, এখানে কোনো ইকো টিকো কিছু নাই, ইকো ইউজ করতেছে এর ভেতরে। এর ভিতরে সমস্যা কি হচ্ছে, এই ফাংশনকে আমি কিন্তু একবারে আউটপুটটা স্ট্যাটিক করে ফেলছি। মানে আমি প্রোডাক্টের প্রাইস এখান থেকে আউটপুট হবে, ডিসকাউন্টটা আউটপুট হবে, এই ফরম্যাটেই আউটপুট হবে, এই ফরম্যাটের বাইরে আর কোনো আউটপুট আমি করতে পারতেছি না। কিন্তু যখন আমি রিটার্ন দিচ্ছি, তখন মনে করেন যে এই ডিসকাউন্টেড প্রাইস, পার্সেন্টেজ ভ্যালু আর ডিসকাউন্ট, এটা আমি এইখানে আমি কল যখন করছি তখন একভাবে আউটপুট করলাম, আবার এই ফাংশনটাকে আমি মনে করেন আরেকটা পেজে অন্যভাবে কল করলাম, কল করে আমি ওইখানে অন্য একটা আউটপুট দেখাতে চাচ্ছি, এই স্ট্রিং দেখাতে যাচ্ছি না। তখন ডিফারেন্ট স্ট্রিং ডিফারেন্ট জায়গায় আমি সেট করে সেটাকে কল করতে পারতেছি। কিন্তু আমি যখন ইকো ইউজ করতেছি তখন ফাংশনটা আপনার এই স্ট্যাটিক ভ্যালুটাই আউটপুট বারবার আনবে, খালি এই যে প্রোডাক্ট প্রাইসটা ডাইনামিক হচ্ছে আর ডিসকাউন্টটা, এই ভ্যালুটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। এটা যখনই আপনি কল করবেন এই স্ট্যাটিক ভ্যালুটার সাথেই আউটপুট চলে আসবে। এখানে ইওর প্রোডাক্ট ইজ এত, আর এটা এটা আউটপুটে কি আসে দেখেন। আচ্ছা, এখানে একটু প্রো প্রাইস আর ডিসকাউন্ট নামটা ঠিক করি। এই যে স্ট্রিংটা, এটা কিন্তু এই ফাংশন যতবার কল করব এই স্ট্রিংই রিটার্ন করবে, এটা একবারে স্ট্যাটিক হয়ে গেছে, ঠিক আছে। তার মানে হলো আমার ফাংশনটা ডাইনামিক করতে গেলে অবশ্যই রিটার্নটা ইউজ করলে বেটার, কারণ আমি এখানে এই প্যারামিটার গুলো নিয়ে আমার যে এরকম মন চায় আমি স্ট্রিং তৈরি করে আমি কাজ করতে পারবো, সেখানে ইকো দিই বা যা দিই, বা এই ফাংশনের রিটার্নের উপর ডিপেন্ড করে অনেক সময় আরেকটা ফাংশন কল হইতে পারে এবং সেখানে গিয়ে আরেকটা ভ্যালু ক্যালকুলেট হইতে পারে, যেটা এখন আমরা দেখবো, ঠিক আছে। এখানে একটা ভাউচার আসতে পারে, এই যে ডিসকাউন্ট দিছি, ব্যাট আইছে, যাই হয়েছে, এরপর আমার আবার ভাউচার ইনপুট আসতে পারে, ঠিক আছে। তো তখন দেখা যাবে এই ফাংশনের রিটার্নের ভ্যালুর উপর ডিপেন্ড করে আরেকটা ফাংশন কল হবে। তো সেক্ষেত্রে আপনার যদি এটা ইকো করে দেই তাহলে কিন্তু ওইটা করা সম্ভব হচ্ছে না, কারণ এখানে কিন্তু স্ট্যাটিক একটা স্ট্রিং রিটার্ন করে ফেলছি, ঠিক আছে। বুঝতে পারছেন বুঝতে বা পারছি এখনো? স্যার। ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি, এটা আমি কমেন্ট আউট করে রিটার্ন করে ধরলাম যে এটা আমাদের আউটপুট। এই এইখানে কেন কেন করতেছে কেন, না ক্লাস করতেছে? ঠিক আছে, এটা আমাদের আউটপুট ধরলাম। তো এখন
মনে করেন যে এখন আমার এই ফাংশনের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার আবার একটা ভাউচার বা কুপন থাকতে পারে, সেই ভাউচার বা কুপনের উপর ডিপেন্ড করে আমার আরেকটা ডিসকাউন্ট আসতে পারে, ঠিক আছে, বা কুপন থাকতে পারে, সোজা কথা কুপন। সেই কুপনটা যদি দেই তাহলে সেক্ষেত্রে আমার আরো একটা ডিসকাউন্ট আসবে, টোটালের উপরে আর একটা ডিসকাউন্ট আসবে, ঠিক আছে। তো আমি ধরলাম এখানে একটা কুপন কুপন অ্যাড করি। এখানে কুপনে আমার ভ্যালু যেটা থাকবে সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার একটা কুপন এখানে অ্যাড হবে। তো আমি কুপনটা কোনো কারণে ক্যালকুলেশনের ভিতরে রাখলাম না, যেহেতু একটা অপশনাল প্যারামিটার, ঠিক আছে। কুপন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো কুপন থাকতেও পারে নাও থাকতে পারে। তো যদি কুপন থাকে তখন গিয়ে কুপনটা অ্যাপ্লাই হবে, আর যদি কুপন না থাকে তখন আর কুপন অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কুপনের জন্য আমি আরেকটা ফাংশন তৈরি করতেছি। তার আগে এখানে চেক হবে যে ইফ ইসেট যে কুপনের ভ্যালুটা আদৌ আমরা পাইছি কিনা, এখানে নাও পাইতে পারি, ঠিক আছে। তো $পোস্ট কুপন, তো এখানে আমরা আগে চেক দিব কুপনটা আছে কিনা। আর এখানে যদি কুপনের ভ্যালুটা পাই তারপরে আরেকটা ফাংশন কল হবে কুপন, ঠিক আছে। তো এইখানে হয়তোবা আমার দুইটা প্যারামিটার পাস হবে। একটা হলো যে আমার কুপনের যে নেমটা, যে নেমটা আমরা এখান থেকে ইউজারের থেকে নিছি সেই কুপনের নেমটা, আর একটা হলো যে আমার যে কুপনের নেমটা নিছি এবং যে আমরা প্রোডাক্টের টোটাল যে প্রাইসটা আছে সেই প্রাইসটা, ঠিক আছে, প্রো প্রাইস, যেটার উপরে আসলে কুপনটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, তো দুইটা অপশন আছে এখানে। তো এখানে কুপনের নেম, যে নেমটা, আর একটা হলো যে প্রো প্রাইস, যে প্রোডাক্টের প্রাইসটা, ঠিক আছে। তো এই ফাংশনটা কখন কল হবে, যখন আমরা কুপনটা পাবো, ঠিক আছে। তাহলে কুপন যে ফাংশনটা আছে আমি কল করে দিচ্ছি একে। তো এখানে আমাদের যে প্রোডাক্টের প্রাইসটা আছে এই প্রাইসটা কিন্তু আমি এই ফাংশন থেকে পাচ্ছি, ঠিক আছে। তো এই ফাংশনের ভেতরে কিন্তু আমার প্রথম প্যারামিটার হবে হলো ওই ফাংশনের যে রিটার্নটা আসছে সেটা হলো এই ফাংশনের একটা প্যারামিটার, ঠিক আছে। তাহলে আমি কিন্তু ফাংশনের কল করার সময় আরেকটা ফাংশনের রিটার্নের ভ্যালুটা নিচ্ছি, এই যে রিটার্নের ভ্যালু। এখানে যদি কোনোভাবে ইকো করে ফেলতাম তাহলে কিন্তু স্ট্যাটিক ভ্যালু পাইতাম, তখন গিয়ে আমি এইভাবে আর ইউজ করতে পারতাম না, তাহলে ফাংশনের রিইউজেবিলিটিটা বেড়ে যাচ্ছে যখন আমি রিটার্ন ইউজ করতেছি। আরেকটা হলো যে আমার কুপনের যে ভ্যালুটা, তো এখানে দুইটা দুইটা পার্ট, একটা হলো প্রোডাক্ট প্রাইস আর একটা হলো কুপন ভ্যালু। তো এটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভিতর নিয়ে নিতে পারি। মানে স্যার, যে আমরা যদি ইকো করি তাহলে এই ফাংশনের যেই ভ্যালুটা রিটার্ন করতেছে এটা দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না। না, এটা দিয়ে আর পারবেন না তো, কারণ এই যে এই স্ট্রিং হ্যাঁ, রিটার্ন করলে এদের কিছু করার তো নাই। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি স্যার। ঠিক আছে। তো এখানে মনে করেন যে আমার কুপন নামে একটা, আমার যে কুপনের টেক্সটটা আছে ওই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। আর আমাদের যে কুপনের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকেও কল করলাম এবং প্রাইসটা আমি এখান থেকে পাস করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে। এখন এখন আমরা চাইলে ফাংশনের ভিতরে আহ, এখানে হয়তোবা পরবর্তীতে ডাটাবেস থেকে ডাটাগুলো আসবে, মনে করেন এমন হইতে পারে যে আপনি যেমন ফুড পান্ডায় করে যে আপনার সারাদিনে তিনটা কুপন দেয়, মনে করেন যে ব্রেকফাস্ট 50 বা লাঞ্চ 50 বা আপনার ডিনার 50, এরকম তিনটা কুপন আপনাকে তারা প্রোভাইড করে সারাদিনে, ঠিক আছে। তো এই যে স্ট্রিং গুলো হয়তো বা আমাদের ডাটাবেজে থাকবে এবং সেটার এগেনস্টে আমাদের একটা অ্যামাউন্ট অফ কুপন বা অ্যামাউন্ট আমাদের টোটাল অ্যামাউন্ট থেকে বাদ যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ধরলাম যে যেহেতু তিনটা কুপন আমাদের এখানে আছে, তো আমি সেটা স্ট্যাটিক, যেহেতু আমি ডাটাবেজের সাথে কানেকশন এখনো করিনি, তো সেক্ষেত্রে আমরা এখানে স্ট্যাটিক ভাবে আমি একটা অ্যারে নিলাম, সেটা হলো কুপন নেম নামে একটা অ্যারে নিয়ে সেখানে আমি এই স্ট্রিং গুলা রেখে দিলাম,
ঠিক আছে, সাপোজ দিলাম যে আমার ব্রেকফাস্ট 50। আচ্ছা, আমার ল্যাপটপে চার্জ নেই, একটা মিনিট একটু হোল্ড করেন, আমি একটু চার্জটা লাগাই নিই। আচ্ছা, তো ব্রেকফাস্ট 50, সাপোজ লাঞ্চ 50, আর একটা হলো আমি ধরলাম ডিনার 50। ঠিক আছে, তো আমার তিনটা প্রিফিক্স কুপন ভ্যালু আছে, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি তিনটা ভ্যালু জেনারেট করব, বা তিনটা অ্যামাউন্ট আমার কুপন থেকে বাদ যাবে। ঠিক আছে, তো এখানে প্রোডাক্টে যে প্রাইস আছে সেই প্রাইসটা থেকে সিম্পল এই কুপনের ভ্যালুটা বাদ পড়ে যাবে। তো সবার আগে আমাদের এখানে চেক করতে হবে যে আমাদের যে কুপনের নেমটা আছে সেটা অবশ্যই আমাদের যে কুপনের নেমটা এখান থেকে প্যারামিটারে পাস হয়েছে তার ভিতরে এক্সিস্ট করে কিনা, এটা আগে বুঝতে হবে। তো সেটার জন্য আমাদের একটা ফাংশন আছে ইন অ্যারে। ঠিক আছে, তো ইন অ্যারে ফাংশনের ভিতরে আমরা কম্পেয়ার করতে পারি কোন একটা ভ্যালু সেই অ্যারের ভিতরে আদৌ আছে কিনা সেটা চেক করার জন্য। তো আমাদের এখানে দুইটার নামই সেম হয়ে গেছে, আসলে কুপন অ্যারে দিলাম। আচ্ছা, তো আমাদের যে অ্যারে ভ্যালুটা আছে সেটাকে আমরা ডানে রাখবো, আর কুপনের যে নেমটা আমরা প্রোভাইড করা হয়েছে সেটাকে আমরা বামে রাখলাম। রাখে আগে চেক করব যে আদৌ আমাদের যে কুপনের ভ্যালুটা আছে সেটা কি ভ্যালিড অর ইনভ্যালিড। ঠিক আছে, তা আমি জাস্ট এতটুকুই এখান থেকে চেক করে আমি রিটার্ন করে দিচ্ছি। দিলাম যে কুপন ভ্যালু ইনভ্যালিড, ভ্যালিড অর ইনভ্যালিড, এটা জাস্ট আমি রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, তো সেটা আমার এখানে আবার এসে আউটপুটে চলে আসবে। তো এই ফাংশনটা তখনই রান করবে যদি আমরা কুপনের ভ্যালু দেই, এবং তখন চেক করে সে আবার ভ্যালিড ইনভ্যালিড এখান থেকে রিটার্ন করে এখানে এসে ইকো হয়ে যাবে। আর যদি সেটার ভ্যালু আমরা নাই দেই তাহলে এই কুপন প্যারামিটারটাই কাজ করবে না। ঠিক আছে, এটা অপশনাল, আমরা একটু চেক করে দেখি কাজ করে কিনা। তো প্রথমে আমি কুপন দিলামই না, তো আগের মতো ডাটাগুলো আসবে। আচ্ছা, একটু ঠিক আছে, আগের মতো ডাটা চলে আসছে। আচ্ছা, এখানে ইনভ্যালিড আসছে, তো এখানে আমরা তো কোনো ডাটা পাস করা হয় নাই। ঠিক আছে, হুম, আচ্ছা, এখানে দুইটা চেক হবে। একটা হলো যে ডাটা কিন্তু সে পাইছে, যেহেতু ইসেট দিছি, সো এটা কিন্তু ট্রু হয়ে গেছে, কারণ আমি কিন্তু এখান থেকে কুপন প্যারামিটারটা পাস করছি যখন সাবমিট হয়েছে, কিন্তু এটার ভ্যালু হয়ে গেছে 0, মানে নাল নাল ভ্যালু আসলে পাস হয়েছে। এখানে আমার দুইটা চেকিং হবে, একটা হলো আদৌ ডাটা আছে কিনা, এবং সেই কুপনের ভ্যালু খালি না কিনা। ঠিক আছে, যদি খালি না হয় এবং আমাদের যদি কুপনের ভ্যালু থাকে, এবং কুপন ইন্ডেক্সটা যদি আমার পোস্ট মেথডে থাকে, এবং কুপনের সেই ইন্ডেক্সটা যদি খালি না হয়, তখন গিয়ে আমার এই প্যারামিটারটা রান করবে, আদারওয়াইজ রানই করবে না। ঠিক আছে, তো দেখেন এবার কিন্তু আসেই নাই, কারণ আমি কুপনের কোনো ভ্যালু দেই নাই। ঠিক আছে, তো আমি এখানে আবার চেক দিই, তো এবার কোনো কুপনের ভ্যালু কিন্তু আসে নাই। ঠিক আছে, আচ্ছা, এবার আমি কুপনের ভ্যালু যেটা দিব একটা ভুল ভ্যালু দিব, ধরলাম যে ডাটা 50। ঠিক আছে, তো এই নামে কিন্তু আমার ইন অ্যারেতে কোনো ডাটা সে রিটার্ন করবে না, তাহলে সে এখন রিটার্ন হবে যে ইনভ্যালিড। এই পোর্টটা তো রিটার্ন হবেই, সাথে রিটার্ন হবে ইনভ্যালিড। ঠিক আছে, তো এই যে এই পার্টটা রিটার্ন হয়েছে এবং রিটার্ন হয়েছে ইনভ্যালিড।
ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হবে যে আমি একবারে ভ্যালিড একটা কুপন দিব, যে কুপনটাতে সে চেক করে আমাকে রিটার্ন করবে যে আমি কিন্তু এবার পারফেক্ট কুপনটা দিছি, এবার আসবে ভ্যালিড এবং আমাদের আউটপুটটা সহ। ঠিক আছে, এই যে চলে আসছে আউটপুটটা এবং ভ্যালিড। ঠিক আছে আর কি। তাহলে এটা হলো নেস্টেড ফাংশনের কাজ, কিভাবে আমরা একটা ফাংশনের রিটার্নের উপর ডিপেন্ড করে আবার সেই ফাংশনের ডাটাগুলোকে আবার রিইউজ করতে পারতেছি। ঠিক আছে, তো একটু বুঝতে কারো সমস্যা থাকলে বলতে পারেন। সবাই মোটামুটি ক্লিয়ার এতটুকু? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো ক্লাসের প্রথমে থাকতে মানে ছিলাম না, আমার বিদ্যুৎ ছিল না, তো মাঝখানে আসার কারণে হতে পারে আমার একটু প্রবলেম আছে। আচ্ছা, আমি আগে সবার আগে আপনার সাউন্ড একেবারে অল্প শুনছি, শুনতে ও, পারতেছিলাম। এবার বলেন। বিদ্যুৎ ছিল না, তাই আমি ক্লাসে ঠিকভাবে জয়েন করতে পারি নাই। আচ্ছা আচ্ছা আহ, আচ্ছা, এমনি বেসিক পিএইচপি তো জানা আছে আপনার, তাই না নাকি? জি, মোটামুটি পিএইচপি জেনে আমি এখন লারাভেল প্র্যাকটিস করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যার কথা নেই, এগুলো তো আপনার জানার কথা, একেবারেই বেসিক জিনিস এগুলা। ঠিক আছে, মানে ক্লাসের প্রথম আছে তো। আহ, হ্যাঁ আমরা এখন লারাবেল শুরু করি না, আরো একটা দুইটা ক্লাস পরে গিয়ে লারাবেল শুরু হবে। আমরা এখনো বেসিকে আছি, এর পরের দিনের ক্লাস আপনার অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে হবে, এরপরে আমরা লারাবেল শুরু করব। আজকে আমরা ফর্ম হ্যান্ডেলিং প্লাস ভ্যালিডেশন ফাংশন এগুলা নিয়ে দেখতেছি। ঠিক আছে, তো এগুলা জি, মোটামুটি পিএইচপি বেসিক জানলে এগুলো আপনি পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, ওকে স্যার। ওকে। আর এমনি কোনো কোশ্চেন থাকলে করেন, হ্যাঁ, কোনো সমস্যা থাকলে এখন করতে পারেন। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন। বলেন। স্যার আমরা দেখি যে বিভিন্ন সাইটে গেলে সাইটগুলো খুব স্লো, যেমন আমি পার্সোনালি ই শিখনের যে সাইটটা আমি ব্রাউজ করি, আমার কাছে মনে হয় ওই সাইটে গেলে এখন নেটেরই প্রবলেম নাকি মনে হয় যে সাইটটা লোড নিতেই প্রচুর টাইম নিয়ে নেয়। তো এই প্রবলেম, কারণ কোড তো সবাই করতেছে, তো সেই ক্ষেত্রে বা একটা সাইট তো রান করা হচ্ছে, তো বা কন্ডিশন গুলো সেম ইউজ করা হচ্ছে, তাহলে এই এক একটা সাইট এত স্লো হয়ে যাওয়ার কারণটা কি? সবার আগে স্লো হয়ে যায় ফ্রন্ট এন্ডের কোডের জন্য, দেখা যায় যে এক্সটার্নাল কিছু লিংক আর আপনার ইমেজের কারণে সাইট 99% স্লো হয়ে যায়। ঠিক আছে, আপনি যদি একটা সাইটে ঢুকেন, সেই সাইটে সবার আগে দেখবেন যে আপনি কোন সাইটে ঢুকবো, মনে করেন যে আমরা বিবিসি তেই ঢুকি। আপনি যখন এটাতে যাবেন, ইনস্পেক্ট নেটওয়ার্কে যাবেন, এক সেকেন্ড, দেখেন আমি যেটা করলাম, আমি আবার ওপেন করি। ঠিক আছে, এখনো লোডিং নিচ্ছে আর কি। আচ্ছা, আমি আবার লোডিং দিব, যেটার কারণে যেটা হবে যে আপনি তখন ফিক্স করে ফেলতে পারবেন যে টোটাল কোনটার কারণে আপনার কি পরিমাণ লোডিং টাইম খাচ্ছে। যেমন আমি নেটওয়ার্কে গেলে আমি লোডটা দিলাম। ঠিক আছে, এখানে দেখবেন যে টোটাল কোন ফাইলে কি পরিমাণ লোডিং টাইম নিচ্ছে, এখানে টোটালটা একটা হিসাব চলে আসবে, এই যে সাইজ এবং টাইম। ঠিক আছে, এই যে যেমন এই ফাইলটা লোড করতে সে না 90 মিলি সেকেন্ড নিচ্ছে, এই ফাইলটা লোড করতে সে 290 মিলি সেকেন্ড নিচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনি একটা একটা করে আপনার চেক দিতে হবে। অনেক সময় দেখা যায় একটা ছবি লোড নিতেই 2 সেকেন্ড নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার মানে আবার এমনও হয় যে আপনার জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি আছে না, যে কোয়েরি লোড নিতে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক টাইম নিয়ে নেয়। যে কোয়েরি যদি এক্সটার্নাল লিঙ্ক আপ এরকম যদি কোনো লাইব্রেরি টাইব্রেরি ইউজ করে থাকে, তখন ওইখানে গিয়ে লোডিং টাইমটা বেশি হয়ে যায়। সার্ভারের থেকে ডাটা সাধারণত আমরা লোডিং ল্যান্ডিং পেজে তো সেরকম ডাটা দেখাই না, অল্প কিছু ডাটাই থাকে। ঠিক আছে, প্রসেস করাই থাকে।
আছে। সমস্যা হয়ে যায় এই যে ছবিগুলোর সাইজ আর হলো আপনার সেই কোন স্পেসিফিক জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরির কোনো ফাইলের কারণে লোডিং টাইমটা ম্যাক্সিমাম টাইমে বেশি হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখেন এগুলো কিন্তু সিএসএস ফাইল। এক একটা সিএসএস ফাইল লোড নিতে সে কি পরিমাণ সময় নিচ্ছে সেখানে সেটা হিসাব কিন্তু চলে আসছে। ঠিক আছে, কিছু সিএসএস এ 4 সেকেন্ড 4 মিলি সেকেন্ড নিচ্ছে। ঠিক আছে, আর ইমেজটা যদি কম্প্রেস করা থাকে তাহলে আপনার সময় হ্যাঁ কম নাই যেমন এইটা কম্প্রেস। হ্যাঁ এই স্টাইল মিনিফাই। শিটটা উঠাইতে bbc.com asynchronous.css এই ফাইলটা লোড করতেই তার 154 মিলি সেকেন্ড নিয়ে গেছে। ঠিক আছে, এবং এই ফাইল সাইজটাও কিন্তু বড়, 414 বাইট, বেশি না, কিন্তু 154 মিলি সেকেন্ড নিছে। এটা কেন নিছে এগুলো অ্যানালাইসিস করলে কিন্তু বের হয়ে যায় যে আসলে কি সমস্যা মিনিফাইড আপনার। ভার্সন ইউজ করে নাই তারা, মিনিফাইড CSS ভার্সন ইউজ করা লাগে। ইউজ করে না। হ্যাঁ হ্যাঁ CSS দেখেন এই যে জাভাস্ক্রিপ্ট এটাতে নিছে আপনার 156 মিলি সেকেন্ড। এটা তো খুবই ভালো সাইট, আপনার বিবিসি বা মানে ফেসবুক এরা কিন্তু অনেক অপটিমাইজ করে কাজ করে। আপনি অন্যান্য সাইট যখন ঢুকবেন তখন দেখবেন যে ছবির সাইজের কারণে ম্যাক্সিমাম 99% দেখবেন যে ছবি একটা দিয়ে রাখছে স্লাইডারে বা কোনো এক জায়গায়, যেটার কারণে ওই ছবিটাই লোডিং টাইমটা বেশি নিয়ে নিচ্ছে। ছবি জাভাস্ক্রিপ্ট পিএইচপির কারণে স্লো হয় না, এগুলো হয় ব্যাক এন্ডে। মনে করেন যে আমার এখন ব্যাক এন্ডে আপনার রিপোর্টিং এ মনে করেন যে 10,000 ডাটা আছে বা 20,000 ডাটা আছে, সেই ডাটাগুলোকে আপনি এখন টান দিলেন ডাটাবেস থেকে, তখন গিয়ে ব্যাক এন্ডে স্লো হয়। ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডের কারণে স্লো হয় না, মানে এই ডাটার কারণে স্লো হয় না কখনো। স্যার এই সব ক্ষেত্রে কি করা যেতে পারে? যেমন সিএসএস একটা ফাইল ডাউনলোড মানে লোড নিতে যদি এত টাইম নেয় বা এইসব ক্ষেত্রে এটা ফ্রন্ট এন্ডের কাজ থাকে। হ্যাঁ, ফ্রন্ট এন্ডের কাজ, সেটা আপনার করতে হবে যে সবসময় আপনার সিএসএস এবং সিএসএস গুলা হেডারে লিংক করতে হবে, আর সবসময় জাভাস্ক্রিপ্ট করতে হবে ফুটারে। কারণ জাভাস্ক্রিপ্ট দেখবেন যে হেডের ভিতরে কখনো আপনারা জাভাস্ক্রিপ্ট লিংক করবেন না, কারণ জাভাস্ক্রিপ্ট হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওখানে ফাংশনালিটি আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে পেজ লোড হইতে গিয়ে কোনো একটা ফাংশনে যদি টাইম নিয়ে নেয় 2-3 সেকেন্ড, তাহলে কিন্তু লোডিং টাইম অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার সবসময় আম, এমন জাভাস্ক্রিপ্ট গুলোকে সবসময় ফুটার রাখতে, আর জাভাস্ক্রিপ্ট ফুটারে থাকলে যেটা হচ্ছে যে আপনার পেজের ডিজাইনে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ সিএসএস টা লোড হয়ে গেলে পেজ কিন্তু আপনার ক্লিয়ার। কারণ ফাংশন ক্লিক করলে স্লাইডার হবে বা ক্লিক করলে কোনো একটা ফাংশনালিটি এটা পরে লোড হইলেও হচ্ছে, বা ক্লায়েন্ট বিরক্ত হবে না, কিছু একটা তো তার সামনে চলে আসছে। ঠিক আছে, ওই জন্য জাভাস্ক্রিপ্টটা সবসময় ফুটারে করতে হয়, আর পিএইচপিটা সবসময় সরি সিএসএসটা সবসময় আমাদের হেডারে করতে হয়। ঠিক আছে, এটা করলে সবচেয়ে বেস্ট আর কি, লোডিং টাইম বেশি নিবে না তখন। তাই নিজে জাভাস্ক্রিপ্ট এই যে ফুটারে করছে, হেডারেও কিছু করছে ওরা জাভাস্ক্রিপ্ট, হয়তো বা ইম্পর্টেন্ট কিছু ছিল এই জন্য। জাভাস্ক্রিপ্ট দেখেন সব ফুটারে, ম্যাক্সিমাম জাভাস্ক্রিপ্ট ফুটারে সব। কারো কোনো কোশ্চেন? স্যার আমাকেও যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয় নাই, আমি লিংকটা গত ক্লাসে পাঠাইছিলাম, আজকে পাঠাইছি আর কি আমার একটা ভিডিও। আচ্ছা আচ্ছা, আমি এখনই ইশিকনকে জানাই দিচ্ছি আপনার ওটা অ্যাড করে নিতে। আর এরপরও যদি সমস্যা হয় আপনি একটু ওদের সাপোর্ট নাম্বারে ফোন, ওটার অ্যাক্সেস আমার কাছে নাই তো, মেসেঞ্জারে অ্যাড করার অ্যাক্সেসটা। ঠিক আছে, তো আমি হয়তোবা ইনফরমেশনটা পাস করে দিতে পারি আর কি। তো আপনি একটু ওয়েট করেন, যদি কাল পরশুর ভিতর না হয় তাহলে আপনি ওদের একটু কল সেন্টারে ফোন দিয়ে বলে দিন একটু, তাহলে ওরা অ্যাড করে দেবে। ড্রাইভে যে ভিডিওগুলো আপলোড করা হয় এগুলো কতদিন থাকে? কোনো ক্লাসের লিমিটেশন তো নাই। ও আচ্ছা, ক্লাসের ভিডিও ওটা তো আমার জানা মতে তো এই পর্যন্ত কখনো ডিলিট হয় নাই আর কি। ড্রাইভে তো মানে মোটামুটি প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে ড্রাইভ আছে,
তারা প্রত্যেকটা শিডিউল ব্যাচের দিছিল জন্য। যে 10 দিন থাকে সেটাই। তার প্রথমে বলা হয়েছিল 10 দিন, তো আসলে আমি ডাউনলোড করি নাই, তো এই কারণে জিজ্ঞাসা করতে যে এটা থাকলে ভালো হয় আর কি আমাদের জন্য। আমি তো জানি ফোল্ডার ওয়াইজ সবগুলা ফাইলই থাকার কথা। আমি তো ডিলিট করি না, ডিলিট কি ওরা করে দেয়? স্যার জানেন না, ওইটা ফার্স্টে ইন্ট্রোডাকশন ক্লাসে যে পর হয়তো 10 দিন পর ডিলিট করা হবে। আচ্ছা আচ্ছা, যদি 10 দিন হয় তাহলে 10 দিন। আমি ডিলিট করি না, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, আমি তো আপলোড করে দিই আর কি ওখানে। আমি যতদূর জানি থাকে তো, ঠিক আছে। তাহলে আপনারা ডাউনলোড করে নিন 10 দিনের ভিতর যদি ডিলিট হয়ে যায়। আচ্ছা, একজন লেখছে ফেসবুক প্রোফাইল লক থাকলে গ্রুপে অ্যাড করে না। এটা তাহলে একটু দেখেন, ইস্যুটা আমি অবশ্য জানি না, যদি এরকম হয় তাহলে একটু দেখেন লক করা কিনা। ঠিক আছে স্যার। কারো কোনো কোশ্চেন বুঝতে এতটুকু যতটুকু করলাম আজকে? ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে আমরা একটু এটা শেষ করে দিই যে আম, যতটুকুই করছি, যদি ইনভ্যালিড হয় তাহলে ইনভ্যালিড কুপন আমরা রিটার্ন করে দিলাম, আর যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে আমরা কুপনের মানটা আমরা রিটার্ন করে দিব যে কত টাকা সে কুপন পাইছে। সাপোজ কুপন যে আম, এখানে হলো আমাদের প্রো প্রাইস, প্রো প্রাইস থেকে আমরা 50 টাকা মাইনাস করে দিয়ে দেন ওটা রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে আমাদের এখানেও আমরা সেক্ষেত্রে ডাইনামিক একটা ফাংশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিটার্ন করে দিচ্ছি প্রো প্রাইসটা, আর কুপনের এটা তো আমরা পাচ্ছি। আর এখানে তখন আমরা রিটার্নটা কি করব, তখন আমরা এই কুপনের ভ্যালুটা যে ফাংশন রিটার্ন আসছে, এই রিটার্নটা তখন ভ্যালু চেকের উপর ডিপেন্ড করে আমাদের আউটপুটে আসবে। মনে করেন যে এখানে আমি ইনভ্যালিড কুপন না, এখানে আমি রিটার্ন করব ফলস। রিটার্ন সবসময় থাকবে ক্লিয়ার কাট, মানে একেবারে ছোট এবং বুলিয়ান অথবা ইন্টিজার, যেটাকে প্রসেস করে কিছু একটা করা যায়। যেমন আমি এখানে ইন্টিজার বুলিয়ান পাস করছি, এটাতে ইন্টিজার হয়েছে আর এটা হয়ে গেছে বুলিয়ান। ঠিক আছে, যেমন ফলস। তো আমি এখানে চেকটা হবে এইখানে, ওইখানে না। তো আমি এখানে চেক দিব যে ইফ কুপনের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি ফলস হয়, ঠিক আছে, তাহলে আউটপুট আসবে যে ইকো ইনভ্যালিড কুপন। আর আদারওয়াইজ আমাদের যেটা কুপনের ভ্যালু দেওয়ার পর যে আউটপুটটা আসবে সেটা আমরা দিয়ে দেবো যে ইওর প্রাইস। আমি ওইটাকে কুপন আউটপুট নামে একটা ভ্যারিয়েবলের ভিতর রেখে দেন ওখান থেকে চেকটা করে দিব যে কি আসছে আসলে আউটপুটটা। যদি ফলস হয় তাহলে দিলাম ইনভ্যালিড কুপন, আর যদি ফলস না হয় ওখান থেকে যদি আমি ইন্টিজার রিটার্ন পাই তাহলে আসবে ইওর কুপন প্রাইস ইজ, ওইখানে যে ভ্যালুটা আছে সেটা, যেটা আউটপুটে ইন্টিজার ভ্যালুটা আউটপুট আসছে। আচ্ছা, চেক করে দেখি ঠিক আছে কিনা। ইওর কুপন প্রাইস ইজ 44 টাকা। ঠিক আছে, 44 টাকা। আচ্ছা হ্যাঁ, 94 থেকে 50 টাকা মাইনাস করার পরে 44 টাকা আসছে। হ্যাঁ, তাহলে এটাই আমার ফাইনাল প্রাইস। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন আর কি। স্যার এটা তো কুপন প্রাইস হবে না, এটা তো টোটাল প্রাইস হবে না নাকি? হ্যাঁ, ইওর টোটাল প্রাইস।
ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে সবাই বুঝতে পারছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। তাহলে এটাই ছিল মোটামুটি ফাংশন নিয়ে আমাদের আলোচনা আর কি। তো আমরা কিছু স্ট্রিং ফাংশন দেখি, পিএইচপির আমরা আরো কিছু বেসিক জিনিস দেখি আজকে, তারপর আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে চলে যাব। তো আমরা যখন ডাটাগুলোকে নিব, যখন প্রসেস করব, তো প্রসেসিং এর ভ্যালিডেশন পার্টটা দেখি যে কিভাবে একটা ডাটাকে ভ্যালিডেট করা যায়। ঠিক আছে, ধরেন যে এখানে আমাদের যে ভ্যালুটা আছে, এখানে প্রথমত যে এই ভ্যালুটা ইনভ্যালিড হইতে পারে বা এই ভ্যালুটা সে নাও দিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা চেক দিব? তো সবার আগে আমি চেক দিব যে ইফ এই ভ্যালুটা যদি কোনো কারণে আমার ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমি সেই ভ্যালিডেশনটা করব যে সাপোজ বলে দিলাম যে ইকো ইনভ্যালিড ডাটা বা সামথিং। ঠিক আছে, তো এটাকে এভাবে না করে আমি একটা ফরম্যাটে করতেছি, যে ফরম্যাটটা কিরকম হইতে পারে, মনে করেন যে আমি এখানে একটা ভ্যালিডেশন চালাই যাচ্ছি যে সেটা যদি এইটার সমান যদি খালি হয়, কারণ আমার তো অবশ্যই প্রোডাক্টের ভ্যালুটা লাগবে, যে ভ্যালুটা আমার এখানে প্রোডাক্টের প্রাইস, ভ্যালু, ভ্যাট, ডিসকাউন্ট, এই তিনটা ভ্যালু ছাড়া কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তো এখানে কোনো কারণে এই তিনটার যে কোনো একটা যদি খালি থাকে, তাহলে কিন্তু আমার সমস্যা। সমস্যা মানে হলো সেক্ষেত্রে আমি সামনের দিকে যাইতে পারবো না। ঠিক আছে, বা আমার সেক্ষেত্রে একটা ইরর জেনারেট হবে যে ইনভ্যালিড সামথিং ডাটা বা এরকম কিছু একটা। ঠিক আছে, বা ইউ নিড টু প্রোভাইড অল দ্য ইনফরমেশন, এই টাইপের কিছু একটা আমার এখানে একটা ওয়ার্নিং দেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে আমার এই তিনটার ভিতর যে কোনো একটা খালি থাকে, আমি যেন অর অপারেটর দিয়ে চেক করলাম এবং ইরর দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার মান হলো 0, এবং যদি কোনো কারণে এখান থেকে যে কোনো একটা ভ্যালু না পাই, তাহলে ইরর ইকুয়াল টু 1 হয়ে যাবে। তার মানে ইররের মান আমাদের আর 0 থাকবে না, যদি ভুল পায় তো। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমাদের যেটা হবে যে এখানে একটা চেকিং হবে, যদি আমাদের ইররের মান যদি ডবল ইকুয়াল টু 0 হয়, তখনই এই কোডটা এক্সিকিউট হবে। আর যদি 0 না হয়, সেক্ষেত্রে আমাদের একটা ইরর এখান থেকে রিটার্ন করবে যে ইউ নিড টু প্রোভাইড অল দ্য ইনফরমেশন, এই টাইপের কিছু একটা দিলাম। ঠিক আছে, তো ইউ নিড টু প্রোভাইড অল ইনপুট ফিল্ড ডাটা। তাহলে এখন এখানে যদি কোনো কারণে একটা বাদ যায়, তাহলে আমি সামনের দিক যাবে না, আমার এই ইররটা আমার রিটার্ন করে দিবে। তাহলে আমরা একটা চেক দিই। তা আমি এখানে যেটা হলো তিনটাই আমি খালি রেখে কোনো কারণে সাবমিট দিলাম। তাহলে ইউ নিড টু প্রোভাইড অল ইনপুট ফিল্ড ডাটা। আচ্ছা, তাহলে আমি এখন দুইটা ভ্যালু দিয়ে সাবমিট দিলাম। এবারও একই জিনিস আসতেছে, কারণ আমার সেই ডাটাগুলা প্রোভাইড করা হয় নাই যেগুলো প্রয়োজন। এবার যদি সাবমিট দিই, আচ্ছা এবারও এটাই আসতেছে। ওকে, তো চেক করে দেখি কি সমস্যা। ওকে, তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হলো যে আদৌ কি ভ্যালু আসছে সেটা একটু চেক করে দেখি। সেটা কিভাবে, যে আমরা ইকো প্রি দিয়ে চেক করে দেখি যে প্রিন্টার প্রিন্টার হলো আমি অ্যারেটারে প্রিন্ট করব যে ডলার আন্ডারস্কোর পোস্টের ভিতরে আদৌ কি আসছে। আর আমি এখানে ডাই করে দিব। ডাই করার ফলে যেটা হবে যে এরপরে আর কোনো কোড এক্সিকিউট হবে না। ঠিক আছে, তো এটা যদি একটু করে আবার ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে তো ভ্যালু পাস হচ্ছে। প্রাইস, আচ্ছা আমরা একটু ডিবাগ করে দেখি এখানে ইররের মানটা কত আসছে।
আচ্ছা, এররের মান আসছে 1, কোনো কারণে আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা অপারেটর চেঞ্জ করে দেখি, অপারেটরের কারণে কোনো ঝামেলা না। তিনোটাই এন্ড, দুইটাই এন্ড অপারেটর হবে, আদারওয়াইজ এখানে কন্ডিশনটা ম্যাচ করতেছে না এই আর কি। তাহলে ইউ নিড টু প্রোভাইড অল দ্য ইনফরমেশন, আর যদি আমি তিনোটা ইনফরমেশনই দেই তাহলে এখন ডাটা আসতেছে, ঠিক আছে। তো প্রথমটা হলো যে আমাদের এটা ভ্যালিডেশন হলো, এই যে ডাটাগুলো ঠিক মতো আছে কিনা সেটা একটা চেক হলো। পরবর্তীতে চেক হইতে পারে যে আমাদের এখানে কোনো কারণে সে স্ক্রিপ্ট পুশ করতে পারে, ঠিক আছে। ধরলেন যে আপনি এখানে বিভিন্ন ধরনের যে ফরম্যাটে ডাটা প্রয়োজন সেই ফরম্যাটে দিল না, সে কোনো একটা স্ট্রিং পুশ করলো বা ইনভ্যালিড একটা কোড পুশ করলো, ঠিক আছে। সেটার জন্য আমাদের বিল্ট ইন কিছু ফাংশন আছে, যেমন স্ট্রিপ ট্যাগ, ঠিক আছে, বা এইচটিএমএল এন্টিটিস। এগুলা দিলে কি হয় যে আমাদের কোডগুলোকে ক্লিন, মানে ইনপুটগুলোকে আমরা ক্লিন করে নিতে পারি, ঠিক আছে। তো স্ট্রিপ ট্যাগ হলো এমন একটা ট্যাগ, যেমন একটা ফাংশন যেটা দিয়ে আপনার মানে যে কোনো ধরনের যদি কোনো আনএক্সপেক্টেড কোড তারা পুশ করে এর ভেতরে, তাহলে সেটাকে সে ভ্যালিডেট করে দেয়, ঠিক আছে, স্ট্রিপ ট্যাগ ফাংশন দিয়ে, ঠিক আছে। তো এখানে আপনি যদি কোনো কিছু ইনভ্যালিড পুশ করেও থাকেন, সেগুলো সে এটা এখানেই ফিল্টার হয়ে যাবে, আর পরবর্তীতে এটার ডাটাবেজে পুশ হবে না। তো জিনিসটা এরকম যে মনে করেন যে আপনি এখানে আমি যদি একটা প্রিন্টার দিয়ে যদি একটা $পোস্ট দেই, দিয়ে যদি ডাই দেই, তাহলে বুঝতে পারবেন যে কি হয়েছে। যে এখানে আমরা প্রাইজের জায়গায় এখানে মনে করেন যে স্ক্রিপ্ট একটা ট্যাগ পোস্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা আমি পুশ করে দিলাম, বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো, এখানে ভ্যালু কিন্তু খালি না, এখানে কিন্তু একটা ভ্যালু সাবমিট হয়েছে। এখন যদি সাবমিট করেন, দেখেন এই যে অলরেডি কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কোড রান করে ফেলছে, এবং প্রোডাক্ট প্রাইজের ভেতরে কোনো ডাটা কিন্তু পাস হয়নি। তো এটা কিন্তু ভালনারেবল, মনে করেন সাবমিট করলাম, এখানে জাভাস্ক্রিপ্ট রান করে ফেলছে ব্রাউজার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই ভ্যালুটাকে পুরোপুরি ক্লিন করে ফেলবো, সেটার জন্যই হলো আমাদের স্ট্রিপ ট্যাগ। তো তার ফলে যেটা হবে যে স্ট্রিপ ট্যাগ দিলে পরবর্তীতে আর কোনো এই ধরনের কিছু রান করবে না, এই যে যে ট্যাগ গুলো আছে ট্যাগ গুলোকে সে রিমুভ করে ফেলবে, ক্লিন টেক্সটে সে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি বেসিক একটা ভ্যালিডেশন, চেকিং, ভ্যালু চেকআপ, ঠিক আছে, এন্ড অপারেটর অর অপারেটর দিয়ে পরবর্তীতে এরর হ্যান্ডেল করে আমাদের ফাংশন, নেস্টেড ফাংশন দিয়ে কিভাবে কাজ করতে হয়, মোটামুটি একটা এক্সাম্পল। আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন নাকি? আচ্ছা স্যার, এখানে আমাদের তো পিএইচপি তে অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, তা আমরা আসলে কোনগুলা রিয়েল লাইফে বেশি ইউজ করি এবং একটু আমরা সবগুলো তো দেখা সম্ভব না, হ্যাঁ। কোনগুলা দেখবো একটু যদি একটা সামারি দিতেন বা একটা লিস্ট দিতেন, আমরা ওগুলো একটু ভালোভাবে দেখতাম আর কি। আচ্ছা, আমাদের প্রজেক্ট করতে করতে মোটামুটি সবই যেগুলো লাগবে, কারণ এই যে দেখলেন তো আজকে তো কতগুলা ফাংশন দেখে ফেললাম, মোটামুটি 5-7টা তো আজকে দেখলাম, ঠিক আছে। তো প্রত্যেক দিনই তো প্রজেক্ট ছোট ছোট থাকবে, তো এই এক্সাম্পলের ভিতরে ভিতরে দেখে ফেলবেন। আর তাছাড়া যদি নিজে নিজে শিখতেছেন তো W3 স্কুলটা ফলো করতে পারেন। ফাংশন আসলে কোনোটাই ফেলানোর মতো না,
ঠিক আছে আর মোটামুটি। তারপর তো হ্যাঁ হ্যাঁ ওখানে দেখলাম যে 1000-এর উপরে ফাংশন আছে, যে এতগুলো ফাংশন তো দেখা সম্ভব না। হ্যাঁ, না না কারণ ম্যাক্সিমাম মনে করেন যে 50টা 100টা মাথায় রাখতে হবে। 100টার মতো এখন মাথায় থাকলে মোটামুটি মানে অ্যারে আর স্ট্রিং নিয়ে, ঠিক আছে। আচ্ছা আমি ফাংশনের একটা লিস্ট নেক্সট দিন ফার্স্টে আপনাদের দিয়ে দিব না, যেগুলা লাগে আমার কাছে নোট ডাউন করা আছে হ্যাঁ 20-30টার যেগুলো মতো আমরা মানে সচরাচর ইউজ করি আর কি, সব সব জায়গায় যেগুলো লাগে। ইউজ হ্যাঁ হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি নেক্সট দিন ফার্স্ট ক্লাসে মানে 15-20 মিনিট আমি দেখাই দিব না যেগুলো লাগে, ঠিক আছে। হ্যাঁ। ওটা আপনার ওই লারাভেলেও লাগবে, মানে পিএইচপি দিয়ে কাজ করতে গেলেই লাগবে এই আর কি। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, যে আমরা লারাভেলটা কোন ভার্সনটা শিখবো? লারাভেল 8? শিখতে পারেন, সমস্যা নেই। লারাভেল 8ই দেখবো না, সমস্যা নেই, ঠিক আছে। 8ই দেখবো না, okay. 8 দিয়ে আমার কোনো প্রজেক্ট করা হয়নি, কারণ 8 তো নতুন বের হয়েছে আর কি। সমস্যা নেই, ওই মানে আমাদের যে ক্রুড ফাংশনালিটি ম্যাক্সিমাম ইজ সেম আর কি, ঠিক আছে। এই কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ হয়, সমস্যা নেই, আমি ওগুলো দেখাই দিব না আর কি। আচ্ছা ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, তাহলে আমি ক্লাসের ভিডিও আর ফাইল আপলোড করে দিচ্ছি, তাহলে নেক্সট দিন আমরা বসি। আর লারাভেল 8ই দেখবো, সমস্যা নেই, আমরা 8 দিয়ে করবো আর কি। মোটামুটি বেসিক যে ফাংশনালিটি গুলো আছে একই থাকে, কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ হয় ভার্সন আপডেটের পরে আর কি। তো ওগুলা স্যার আপনার যে কোনো একটা ভার্সন শিখলেই সবগুলাতেই কাজ করতে পারবেন। তো আমরা 8 দিয়ে দেখবো, 8 দিয়ে শেখার পর দেখবেন যে 7, 5, 6 সবগুলাই পারতেছেন, ঠিক আছে, সমস্যা নেই। তারপর ডিফারেন্সটা একটু দেখাই দিন, যে হ্যাঁ কোন হ্যাঁ কোন আগে, জায়গায় ডিফারেন্স গুলা আছে। হ্যাঁ হ্যাঁ শিখলে তারপরে ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ দেখাই দিব না, লাস্টের দিকে ডিফারেন্স। মনে করেন যে 5 এ একরকম ছিল, ফোল্ডার স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়, সাথে কিছু হ্যাঁ ফাংশনালিটি প্যাকেজ নতুন নতুন অ্যাড হয়, ওই ফিচার্স কিছু অ্যাড হয়, ভেন্ডর ফাইলটা আরো রিচ হয়, হ্যাঁ নতুন নতুন আচ্ছা, কিছু। কারণ পিএইচপিও তো আপডেট হয়েছে, 8 হয়েছে, হ্যাঁ জি জি। পিএইচপিও আপডেট হয়েছে, তো সেটার সাথে তাল মিলায় আরো অনেক কিছু অ্যাড হয়েছে আর কি। কিন্তু বেসিক সেম, 7এও যা 8এও তা, ঠিক আছে, একই রকম। আচ্ছা আমি ওই দেখলেই বুঝতে পারবেন তখন, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমি ফাইল আপলোড করে দিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট দিন তাহলে বসতেছি, ঠিক আছে। স্যার